সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নেসেসারি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি জহিরুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ শ্রেণীর অধ্যায় 1 এর কিছু তথ্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার ঘর আমার স্কুল, সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে সেই লক্ষ্য উদ্দেশ্যে সরকারকে সহযোগিতা করা এবং তোমাদেরকে সহযোগিতা করা একান্তই আমাদের কাম্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসে অংশগ্রহণ করো তাহলে এতে করে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমার প্রতিষ্ঠান এবং আমরা সবাই সার্থক হব যদি তোমাদেরকে একটু এই ভিডিওর মাধ্যমে উপকার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মুহূর্তে তোমরা সবাই ঘরে বসে পড়াশোনা করো, কিন্তু কি পড়াশোনা করতেছো এটা কিন্তু আমাদের জানা নেই। তোমরা কি নিয়মিত পড়াশোনা করতেছো নাকি তোমরা সময়টুকু অপচয় করতেছো সেটাও আমাদের জানা নেই। তো আমরা আশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলো অনুসরণ করে খাতা কলম এবং বইয়ের সাথে মিল রেখে নিয়মিত পড়াশোনা করতেছো, সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমার ক্লাসটা শুরু করলাম। তো শিক্ষার্থীরা, দয়া করে আমার এই ক্লাসটা অনুসরণ করবা এবং এই ক্লাস শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা ঘরে বসে সমাধান করবা। যদি সম্ভব হয় কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পড়ালেখার প্রতি কতটুকু আগ্রহ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাস আমরা আলোচনা করব আজকের ক্লাসের প্রথম অধ্যায় পার্ট 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধারণা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে তোমরা খাতা ও কলম পাশে রাখতে পারো। যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমি বলবো সেগুলো তোমরা লিপিবদ্ধ করে রাখবা, পরবর্তীতে যাতে সেই তথ্যগুলো কাজে লাগাইতে পারো পরীক্ষা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধারণা। তো এই পাঠে শেষে তোমরা যা যা শিখতে পারবে সেটা হলো উপাত্ত ও তথ্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে। উপাত্ত মানে ডাটা, তথ্য মানে ইনফরমেশন, এই দুটা বিষয় তোমরা ব্যাখ্যা করতে পারবে আজকের ক্লাস শেষে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন যন্ত্র বর্ণনা করতে পারবে। তো আমরা আজকের ক্লাস শেষে এই 4টা বিষয় আমরা জানতে পারবো এবং সহজে আমরা এই 4টা বিষয় থেকে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে তোমরা খুব সহজে উত্তর দিতে পারবা। তাহলে চলো আমরা বিস্তারিত একটু শিখি। ডেটা বা উপাত্ত কি? খেয়াল করো, এই ডেটা বা উপাত্ত শুধু তোমাদের একাদশ শ্রেণীতে না, এটা তোমাদের ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একদম অনার্স লেভেল পর্যন্ত, মাস্টার্স লেভেল পর্যন্ত এরকম একটা প্রশ্ন কোনো না কোনো বিষয়ে থাকে যে ডেটা বা উপাত্ত কি। তাই একবার যদি তোমরা শিখতে পারো পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে তোমরা এটা কাজে লাগাইতে পারবা। তো ডেটা বা উপাত্ত হলো যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। দেখো, সুনির্দিষ্ট একটা ফলাফল পাওয়ার জন্য সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য যে কাঁচামালগুলো প্রসেসিংয়ে ব্যবহার করি সেটাই মূলত ডাটা। অন্যভাবে এটা খুব সহজে বলতে পারি, অন্যভাবে বলা যায় তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত, ডেটা উপাত্ত। তো আমরা যে তথ্য বর্ণনা করব সেই তথ্যের যে ক্ষুদ্রতম একক সেটাকে আমরা উপাত্ত বলতে পারি। ডাটা শব্দটির অর্থ হলো যে ফ্যাক্ট, যার এক বচন হলো ডাটাম। তাহলে এটা তোমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আসতে পারে। ডাটার শব্দের অর্থ হলো যে ফ্যাক্ট, যার বহু বচন হলো যে এটা একটা এক বচন, যার এক বচন হলো ডাটাম। ডাটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে। তাহলে ডাটার ধরনটা কেমন হতে পারে?
সেটা একটা হইতে পারে, একাধিক হইতে পারে সেটা কোনো বর্ণ, হইতে পারে কোনো চিহ্ন বা সংখ্যা ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা ডাটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা এখানে পেলাম। এখান থেকে যদি কোনো জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্ন হয় আশা করি তোমরা পারবা। এখন শিখব ডাটা বা উপাত্তের প্রকারভেদ। দেখো এই চারটা তোমাদের সব সময় মনে রাখতে হবে। ডাটা বা উপাত্ত, তো ডাটাটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করি। একটা হলো যে নিউমেরিক ডাটা, আরেকটা হলো যে বুলিয়ান ডাটা, আর একটা হলো যে নন নিউমেরিক ডাটা। কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি। একটা হলো যে নিউমেরিক ডাটা, আর একটা হলো যে বুলিয়ান ডাটা, আর একটা হলো যে নন নিউমেরিক ডাটা। তো নিউমেরিক ডাটা যেটা আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব, অবশ্যই তোমরা দশমিক সংখ্যা পদ্ধতি বুঝবে না, যেহেতু আমরা এখন ওই চ্যাপ্টার ধরি না। অর্থাৎ আমরা যে অঙ্ক ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলোকে আমরা নিউমেরিক ডাটা হিসেবে গণ্য করতে পারি। তো এই অঙ্কগুলোর মধ্যে যদি আমাদের দশমিক বিন্দু থাকে সেটা হবে যে ফ্লোটিং বা ভগ্নাংশ ডাটা, আর যদি সেটাতে কোনো দশমিক বিন্দু না থাকে সেটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা বলবো আর কি। তো এখানে নিউমেরিক ডাটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো যে ইন্টিজার, আর একটা হলো যে ফ্লোটিং। তো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো দশমিক বিন্দু থাকবে না। আর একটা হলো যে ফ্লোটিং, যেটার মধ্যে আমরা দশমিক বিন্দু বা ভগ্নাংশ বিন্দু সমস্ত বা ভগ্নাংশ থাকবে বা দশমিক বিন্দু থাকবে, সেটাকে বলবো ফ্লোটিং ডাটা। তো নিউমেরিক ডাটাকে এই দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। তো আরেকটা আছে বুলিয়ান ডাটা। বুলিয়ান ডাটাটা আমাদের বৈদ্যুতিক বা ইলেকট্রনিক কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ট্রু অর ফলস ক্ষেত্রে। তোমরা দেখবে বৈদ্যুতিক কিছু সুইচ বোর্ডে দেওয়া আছে 0 বা 1 এরকম লেখা থাকে, অন অফ লেখা থাকে। এই অন অফ 0 1 দিয়ে মানে অর্থাৎ আমাদের যদি অন থাকে সেখানে 1 থাকে, যদি আমাদের অফ থাকে সেখানে 0 থাকে। আবার কোনো জায়গায় অন অফ লেখা থাকে, কোনো জায়গায় ট্রু ফলস লেখা থাকে। এই ধরনের সংকেতগুলো বৈদ্যুতিক সিগন্যালে ব্যবহার করার জন্য যে ডাটাটা ব্যবহার করা হয় সেটাকে মূলত বুলিয়ান ডাটা বলা হয়। নন নিউমেরিক ডাটা হলো যে তিন ধরনের। একটা হলো যে ক্যারেক্টার, একটা হলো স্ট্রিং, আর একটা হলো যে অবজেক্ট। তো ক্যারেক্টার কোনগুলো? আমরা যে বর্ণ ব্যবহার করি ভাষা ব্যবহারের ক্ষেত্রে, ABC, ক খ সরসরা, বা আমাদের পৃথিবীতে যে ভাষাগুলো রয়েছে প্রত্যেক ভাষার যে বর্ণ, এই বর্ণগুলোকে মূলত বলা হয় ক্যারেক্টার, নন নিউমেরিক ডাটা। তো এই বর্ণের বাইরে আরও কিছু শব্দ রয়েছে। এই বর্ণগুলো একত্রিত মিলে যে শব্দ হয় সেই শব্দগুলোকে বা বিভিন্ন ধরনের চিহ্ন, যেমন আমাদের ওই যে স্টার, হ্যাশ বা বিভিন্ন আমরা চিহ্ন ব্যবহার করে থাকি শিক্ষাক্ষেত্রে বা ওই যে এই ভাষাতে, এই চিহ্নগুলোকে বা শব্দগুলোকে বলা হয় স্ট্রিং। আরেকটা হলো যে অবজেক্ট। তো অবজেক্টটা কি? আমাদের দেখা যায় এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে ইমেজ, অডিও, ভিডিও বা যোগাযোগ ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তো এই ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে মূলত বলা হয় অবজেক্ট ডাটা। তো এই নিউমেরিক ডাটার তিনটা ক্যাটাগরি। তো আমি একটু বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা রাখি বুঝতে পারছো। এই চারটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে, বা এটা আমাদের বিস্তারিত তৃতীয় অধ্যায়ে আরও আলোচনা হবে এই ডাটা সম্পর্কে, বা এই নিউমেরিক, নন নিউমেরিক। সেখানে আমরা কম্পিউটার কোড হিসেবে এগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব, তোমরা সেখানে আরও বিস্তারিত শিখতে পারবা। তো এখন শিখবো আমরা ইনফরমেশন বা তথ্য। ইংরেজিতে বলা হয় ইনফরমেশন, বাংলাতে যার অর্থ হলো যে তথ্য। তো তথ্য হলো যে কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অর্থাৎ তুমি যে ডাটাগুলো ব্যবহার করবা এই ডাটার একটা অর্থ থাকতে হবে, বা এই ডাটাগুলো একটা গুচ্ছ যেটা সাজানো গুছানো থাকবে, সুশৃঙ্খল একটা অর্থ প্রয়োগ করবে বা সুশৃঙ্খল কোনো কাজে ব্যবহার করা উপযোগী, এইরকম যদি অবস্থা হয় তখন সেটাকে বলবো আমরা তথ্য। অন্যভাবে বলা যায় ডেটা প্রসেসিংকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন। অর্থাৎ এই ডাটাগুলোকে একত্রীকরণ করে যখন নাকি আমরা একটা কাজের উদ্দেশ্যে প্রসেস করে একটা নির্দিষ্ট অবস্থায় নিয়ে আসবো তখন সেটাকে মূলত ইনফরমেশন বা তথ্য বলা হয়। তো এই তথ্য দ্বারা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। ডেটা দ্বারা তুমি কখনো একজন ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা
পাবে না, কিন্তু তথ্য দ্বারা একটা ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব। যেমন আমি যদি বলি যে রহিম, তো এই রহিম কে, এই রহিম কি, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন এলাকা, বাড়ি কোথায়, এগুলো আমাদের কোনো উপায় নাই তাকে চিনার, শুধু রহিম বললে। যখন নাকি আমরা বলবো যে একটা পূর্ণাঙ্গ ঠিকানা সহকারে একজন রহিমকে কেন্দ্র করব, তখন দেখা যায় যে আমরা সহজে তাকে আইডেন্টিফাই করতে পারবো। তো যখন পূর্ণাঙ্গ ঠিকানা সহ কোনো রহিমকে আমরা আইডেন্টিফাই করব, এটা মূলত তথ্য। আর যখন নাকি শুধু ঠিকানা ব্যতীত রহিম নামটাকে আমরা আইডেন্টিফাই করব, তখন সেটা হবে যে ডাটা। তো এটা আমরা বিস্তারিত পরে শিখব আরও। তো মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন বা তথ্য ব্যবহার করে। তো মানুষ যেগুলো ব্যবহার করে মূলত ডাটা, আর ডাটার সমন্বিত রূপ হলো যে আমাদের ইনফরমেশন। দুটোই মানুষ কার্যক্ষেত্রে তাদের দৈনন্দিন কাজেগুলো ব্যবহার করে থাকে। তো এখন আমরা শিখব তথ্য উপাত্তের একটা উদাহরণ। আমি একটু আগে রহিম নাম ধরে একটা উদাহরণ দিয়েছিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দিই। যেমন কোনো ছাত্রের প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর হলো যে ডেটা। কোনো বিষয়ের কোনো স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার সেটা হলো যে ডাটা বা উপাত্ত। কিন্তু সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা যে ফলাফল, অর্থাৎ জিপিএ বা রিপোর্ট, এটা হলো যে ছাত্রের জন্য তথ্য। তাহলে আমরা কি বুঝলাম? যদি ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টের মানে কোনো সাবজেক্টের নাম্বারকে আইডেন্টিফাই করে, সেটা হবে যে আমাদের উপাত্ত বা ডেটা। যখন কি সকল ফলাফল বা নাম্বারগুলো একত্রিত করে আমরা একটা জিপিএ পয়েন্ট তৈরি করব বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তৈরি করব, তখন সেটাকে বলবো আমরা ইনফরমেশন। কারণ আমরা একটা সাবজেক্টের রেজাল্ট দিয়ে কিন্তু একটা ছাত্রের পূর্ণাঙ্গ, এক সাবজেক্টের বা একটা বিষয়ের রেজাল্ট দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এই জন্য পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে হলে সকল বিষয়ের নাম্বারগুলো আমাদের প্রয়োজন। তো সকল বিষয়ের নাম্বার একত্রীকরণ করে যে ফলাফল হবে সেটা হবে ইনফরমেশন বা তথ্য। আর প্রত্যেকটা বিষয়ের যে নাম্বার সেটা হবে আমাদের ডেটা বা উপাত্ত। আশা রাখি বুঝতে পারছো। আবার কলেজ কর্তৃপক্ষ যখন সকল শিক্ষার্থীর ফলাফল নিয়ে একটি রিপোর্ট তৈরি করবে, তখন প্রতিটি ছাত্রের রিপোর্ট উপাত্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটি সিস্টেমের তথ্য অন্য একটি সিস্টেম উপাত্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো, একটু আগে বললাম যে কোনো বিষয়ের নাম্বারটা হলো যে উপাত্ত, টোটাল ওই জিপিএটা হলো যে তথ্য। আবার অন্য ক্ষেত্রে এই যে কোনো ক্ষেত্রে প্রথম অংশের তথ্য দ্বিতীয় অংশের জন্য উপাত্ত হয়ে যায়, আবার প্রথম অংশের ডাটা দ্বিতীয় অংশের, মানে ডাটা বা উপাত্ত দ্বিতীয় অংশ ডাটা উপাত্ত হিসেবে ব্যবহার হতে পারে। বিষয়টা কেমন? দেখো, যখন নাকি আমরা একটা ছাত্রের টোটাল রেজাল্ট জিপিএ বললাম, তখন সেটা হলো যে তথ্য, আর তার প্রাপ্ত নাম্বারগুলো প্রত্যেকটা বিষয় সেটা হলো যে উপাত্ত। তো আবার যখন নাকি সামগ্রিক পুরো মানে কলেজের রেজাল্ট তৈরি করব, তখন এককভাবে এক একটা ছাত্রের যে ফলাফল সেটা হবে যে তার উপাত্ত। আবার পুরো বেসের যে রেজাল্টটা সেটা হবে যে আমাদের তথ্য। তো আশা রাখি তোমরা এটা, তোমাদেরকে আমি খুব সহজভাবে এটা বুঝাইতে পারছি। তোমরা একটু পড়বা এবং খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা যে বিষয়টা কি। এবং আমি তো এখানে একটা উদাহরণ দিয়েছি, তোমরা আরও কয়েকটা উদাহরণ এরকম চিন্তা করবা। তোমাদের দৈনন্দিন যে কাজগুলো করে থাকো এগুলো এই তথ্য উপাত্তের সাথে মিল রেখে যদি একটু চিন্তা করো, তাহলে তোমার তথ্য উপাত্তের বিষয়টা আরও সহজভাবে বুঝতে পারবা। তো তথ্য উপাত্তের মধ্যে সম্পর্কটা কি? কারণ আমরা জানি সম্পর্কটা হলো যেমন তথ্যটা কখনো উপাত্ত ছাড়া তৈরি হতে পারবে না, কিন্তু উপাত্ত নিজে নিজে তৈরি হতে পারে, কিন্তু তথ্য কখনো উপাত্ত ছাড়া তৈরি হতে পারবে না। কারণ এই ইনফরমেশনটা মূলত ইনফরমেশন মানে তথ্য, এই ইনফরমেশন এই ডাটার উপর নির্ভর। এই ডাটা মানে উপাত্ত, এইটা তৈরি হইতে আমাদের কোনো ইনফরমেশনের উপর নির্ভর করতে হয় না, কিন্তু ইনফরমেশন তৈরি করতে ডাটার উপর নির্ভর করতে হয়। তাহলে আমরা কি পাইলাম যে আমরা ইনফরমেশন অবশ্যই ডাটার উপরে নির্ভর করবে, কিন্তু ডাটা কখন ইনফরমেশনের উপর নির্ভর করবে না। এরকম একটা শর্ট প্রশ্ন তোমাদের হতে পারে, তোমরা এরকম বিষয়টা বুঝিয়ে বলবা। তো ডাটাটা সরাসরি তুমি ডাটাকে কতগুলো ডাটা একত্রীকরণ করে যে তুমি ইনফরমেশন বলবা, সেটাও বলা যাবে না। এটা কি করতে হবে? কতগুলো ডাটা তুমি একত্রীকরণ করে সেটাকে প্রসেসিং করতে হবে, মানে এটাকে প্রক্রিয়াকরণ করতে হবে।
প্রক্রিয়াকরণ করে মানে সেখান থেকে কি রাখা যায়, কি বাদ দেওয়া যায়, সব বিষয়গুলো যখন নাকি তুমি তুলে ধরবা, সব বিষয়গুলো যখন নাকি তুমি একটা নির্দিষ্ট ফলাফলে নিয়ে আসবা, তখনই সেটা ইনফরমেশনে রূপ নেবে। তো উপাত্ত ও তথ্যের মধ্যে একটু পার্থক্য আমরা শিখি। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, এখান থেকে একটা কোশ্চেন হয়, দুটার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা তোমরা অবশ্যই মনে রাখবা, মুখস্থ করে রাখবা। উপাত্ত মানে ডাটা, তথ্য মানে ইনফরমেশন। তো উপাত্ত হলো যে, এটা আমরা একটু আগে শিখে আসছি, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। তথ্য হলো যে কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। এটা হলো যে সুনির্দিষ্ট ফলাফল বা সুনির্দিষ্ট করতে হলো ডাটা যখন একটা আউটপুটের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সেটাকে বলবো উপাত্ত, আর যখন কি একটা পূর্ণাঙ্গ একটা আউটপুট পাবো সেটাকে বলবো আমরা তথ্য। তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় তাই তথ্য। খেয়াল করো, এটা হলো যে তথ্যের ক্ষুদ্রতম একক, আর এটা হলো যে কতগুলো উপাত্ত একত্রিতকরণ করে প্রসেস করে যেটা পাওয়া যায় সেটা হবে যে তথ্য। উপাত্ত কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রকাশ করতে পারে না, মানে উপাত্তগুলো দিয়ে তুমি কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা কখনো পাবে না, কিন্তু তথ্য দিয়ে যে কোনো বিষয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তুমি যে কোনোভাবেই পাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি আগেও বলেছিলাম যে তুমি ডাটার উপর নির্ভর করে কোনো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তথ্যের উপর নির্ভর করে বা ইনফরমেশন উপর নির্ভর করে তোমরা অবশ্যই মানে এটার পূর্ণাঙ্গ একটা ফলাফল প্রকাশ করতে পারবা বা ধারণা পাবে। আমি একটু আগে তোমাদেরকে রহিম নামক একজন ব্যক্তি দিয়ে উদাহরণ দিয়েছিলাম, আশা করি ওই বিষয়টাই এখানে তুলে ধরছে। উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না। খেয়াল করে কি বলছে, উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না। উপাত্ত নিজে নিজেই তৈরি হতে পারে বা ডাটাগুলো নিজে নিজে তৈরি হতে পারে, তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য তৈরি করতে হলে অবশ্যই উপাত্তের উপর নির্ভর করতে হবে। মানে তথ্য তৈরি করতে হলে উপাত্ত অবশ্যই কাঁচামাল হিসেবে সেখানে ব্যবহার হয়, যে এখানে আমরা শিখছিলাম। উপাত্ত তথ্য তৈরির জন্য ব্যবহৃত হয়। উপাত্ত তথ্য তৈরির জন্য ব্যবহৃত হয়, তথ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনো বিষয় সম্পর্কে যখন নাকি আমরা কাজ করার সিদ্ধান্ত নিব বা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নিব, তখন সেক্ষেত্রে আমাদের তথ্যের উপর নির্ভর করতে হয়, কিন্তু উপাত্তের উপর নির্ভর করতে হয় না। তো এই পার্থক্যটা তোমরা মুখস্থ করে রাখবা, এটা তোমাদের পরীক্ষা কাজে আসবে। এখন শিখবো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি শব্দের উৎপত্তি। এই যে আমরা তথ্য প্রযুক্তি বা আইসিটি যে বিষয়টা আমরা শিখতেছি বা তোমাদেরকে আমি শেখাচ্ছি, তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আসলে কিভাবে উৎপত্তি হয়েছে এই বিষয়টা একটু আমরা বিস্তারিত দেখি বা শুনি। যোগাযোগ বিষয়টা তোমরা অবশ্য বুঝো যে তোমাদের ভাই ব্রাদার অনেকে দেশের বাইরে থাকে বা আত্মীয় স্বজন অনেক দূর দূরান্তে থাকে, তো তোমাদের সেখানে একটা যোগাযোগ ব্যবস্থা থাকে, সেটা হয় মোবাইলের মাধ্যমে বা একসময় ছিল এটা চিঠির মাধ্যমে অথবা লোকের মাধ্যমে, বিভিন্নভাবে আমরা যোগাযোগ করে থাকি। মূলত এটাই একটা যোগাযোগ। তো আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কিন্তু এই যোগাযোগটা এখন আমাদের বিশেষ করে 90% কাজটা আমরা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ করি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ করি, এটাই মূলত যোগাযোগ। তো এখানে যোগাযোগ বলতে বোঝায় কোনো যন্ত্রের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করাকে বলা হয় যোগাযোগ। বলছে যে কোনো যন্ত্রের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে, মানে কোনো যন্ত্রের মাধ্যমে তথ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে যখন নাকি তুমি কি করবা, আদান প্রদান করবা, এই আদান প্রদান করাকে বলা হয় যোগাযোগ। যেমন মোবাইল ফোনে কথা বলা, ইমেল করা ইত্যাদি দুটোই যোগাযোগ। তো প্রযুক্তিটা কি? প্রযুক্তিটা হলো যে বিজ্ঞানের বিভিন্ন সূত্র প্রয়োগ করে যখন কোনো কিছু উদ্ভাবন করা হয় তখন সেই উদ্ভাবনকে বলা হয় প্রযুক্তি। যেমন এই মোবাইল ফোনটা কিভাবে কাজ করে বা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যোগাযোগ রক্ষা করতে পারি, এখানে কিন্তু বিজ্ঞানের একটা সূত্র রয়েছে। আমরা চাইলে কিন্তু যে কোনো কেউ মোবাইল তৈরি করতে পারি না, কারণ এটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে বা এটা তৈরি করার একটা স্ট্রাকচার বা গঠন রয়েছে। সেই গঠন অনুযায়ী যদি আমরা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করি তাহলে সেটাকে আমরা মোবাইল বলবো।
তো এই যে বিজ্ঞানের একটা মানে প্রত্যেকটা বিষয়ের উপর, যেমন রেডিও বলো, টেলিভিশন বলো, মোবাইল ফোন বলো, বা যেই কোনো ইলেকট্রনিক ডিভাইস বলো, প্রত্যেকটার মধ্যে একটা বৈজ্ঞানিক সূত্র রয়েছে। ওই সূত্রকে কেন্দ্র করেই মূলত প্রত্যেকটা যন্ত্র তৈরি হয়। এই সূত্রটার নামে মূলত প্রযুক্তি। তো মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি হলো বিভিন্ন প্রযুক্তি। তো আমাদের দৈনন্দিন কাজে আমরা যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, রেডিও, টেলিভিশন, এগুলো মূলত সবই কিন্তু আমাদের প্রযুক্তি। অন্যভাবে বলা যায়, প্রযুক্তি হলো যে জ্ঞানের এমন একটি শাখা যেখানে প্রকৌশল এবং ব্যবহারিক বিজ্ঞান নিয়ে কাজ করে। মানে প্রযুক্তিটা হলো যে এমন একটা শাখা যেখানে কতিপয় বিজ্ঞানীরা কি করবে, একত্রিত হয়, মানে একটা শাখা তৈরি করে, মানে একটা বিভাগ তৈরি করে, সেখানে তারা কি করবে, ব্যবহারিক তাদের বাস্তবিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর যে একটা উপায়, সেটাই মূলত প্রযুক্তি। তথ্য প্রযুক্তি কি? যখন নাকি এই যে প্রযুক্তিটা হলো যে একটা সূত্র, এই সূত্রটাকে বাস্তবায়নের জন্য আমরা যখন নাকি বিভিন্ন তথ্য সংগ্রহ করব বিভিন্ন জায়গা থেকে, যে তথ্যটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটাকে সংরক্ষণ রাখা সম্ভব কিনা, বা প্রক্রিয়াকরণ করা সম্ভব কিনা, বা এটাকে মডিফাই করা, আধুনিকরণ করা যায় কিনা, এক জায়গা থেকে অন্য স্থানান্তর করা যাবে কিনা, এই যাবতীয় বিষয়গুলো যখন নাকি এটার যাচাই বাছাই করা হবে, তখন সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তো আমরা একটা সূত্র দিয়ে দিলাম, এই সূত্রটা আসলে কাজে আসবে কিনা, এটাকে সংরক্ষণ করে রাখা যাবে কিনা, প্রক্রিয়াকরণ করা যাবে কিনা, এই বিষয়গুলো যখন নাকি সত্যতা এবং বৈধতা প্রকাশ পায়, তখন সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। মানে প্রত্যেকটা প্রযুক্তির পিছনে আমাদের কিছু না কিছু অবশ্যই তথ্য রয়েছে, সেই তথ্যটা গ্রহণযোগ্য হতে হবে, সেটা সত্য হতে হবে এবং বৈধতা থাকতে হবে, কোনো মিথ্যা তথ্য হলে হবে না। সেই তথ্যটা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার সুযোগ থাকতে হবে এবং প্রক্রিয়াকরণ করতে হবে, প্রক্রিয়াকরণ করার সুযোগ থাকতে হবে। মানে প্রক্রিয়াকরণ মানে এটাকে এক রূপ থেকে অন্য রূপে রূপ দেওয়া এবং মডিফাই করা, আধুনিকরণ করা, এই যাবতীয় বিষয়গুলো যখন নাকি একটা তথ্যের উপর সম্ভব হয়, তখন সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তো শিক্ষার্থীরা আশা রাখি বুঝতে পারছো তোমরা। তো যোগাযোগ প্রযুক্তি কি? যখন নাকি এই যে সূত্র এবং এই যে তথ্য সংগ্রহ যে সত্যতা, এগুলো যখন নাকি এই যোগাযোগ ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, যখন নাকি এই যন্ত্রের উপরে এই দুইটা সূত্র প্রয়োগ করা হয়, তখন সেটাকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তুমি যে যন্ত্র তৈরি করবা, সেই যন্ত্রটা তথ্য সংগ্রহ করা বা সত্যতা বৈধতা থাকতে হবে। যদি থাকে, তারপরে থাকলে এই যন্ত্রটা তুমি উদ্ভাবন করবা বা তৈরি করবা, তখন এই যন্ত্রটাকে যেই কাজের উদ্দেশ্যে তৈরি করছো, সেই কাজে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটাকেই মূলত বলা হয় যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ দেখো, এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। অর্থাৎ ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটাকে মূলত বলা হয় যোগাযোগ প্রযুক্তি। যেমন টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি সবই আমাদের যোগাযোগ প্রযুক্তি। তো আশা রাখি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শব্দের উৎপত্তি এবং কিভাবে কোনটার ভ্যালু কতটুকু, কোনটার গুরুত্ব কেমন, সব বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, প্রত্যেকটা ভিডিও, এই প্রত্যেকটা পেজ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, যাতে করে সেগুলো মোবাইলের মধ্যে সংরক্ষণ থাকবে। তোমরা যদি বেশি সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়গুলো খাতার মধ্যে উল্লেখ করে রাখবা। এখান থেকে আমি পরবর্তীতে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করব। এখন শিখব আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ। অবশ্য আমাদের নির্দিষ্টতা নাই। এই প্রযুক্তির যুগে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন নতুন নতুন ডিভাইস আবিষ্কার হচ্ছে, মানুষের কাজকে সহজ করে তুলছে বা মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ থেকে সহজ করে হচ্ছে। তো এই জন্য নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। তারপরে আমরা এটাকে চারটা ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটা হলো যে কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম, আরেকটা হলো যে আমাদের ব্রডকাস্টিং, আরেকটা হলো যে টেলিকমিউনিকেশনস, আরেকটা হলো যে ইন্টারনেট। চারটা ক্যাটাগরিতে আপাতত আমরা এটাকে বিভক্ত করে কাজগুলো সম্পন্ন করি এই যোগাযোগের ক্ষেত্রে। মূলত এর চেয়ে বাইরে আরও আমাদের প্রকারভেদ রয়েছে, তবে এই চারটা উল্লেখ করে আমাদের একাদশ শ্রেণীর জন্য এই চারটে আমাদের শেখা প্রয়োজন, এর বেশি আপাতত শেখার প্রয়োজন নেই। আর যদি শিখতে চাও তাহলে আরও ভালো, কোনো সমস্যা নেই।
তো কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেমটা কি? কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ আমরা যে রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ তোমরা দেখবা যে আমাদের এখন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোবটের মাধ্যমে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা রোগ নির্ণয় করি, বা আমাদের বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে আমরা রোবট ব্যবহার করি। এই সেক্টরটা হলো যে আমাদের কম্পিউটিং বা ইনফরমেশন সিস্টেম। আরেকটা হলো যে ব্রডকাস্টিং সিস্টেম। রেডিও টেলিভিশন বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য প্রচার করে থাকে। ব্রডকাস্টিংটা কি? দেখো, রোবট, আমি প্রথমটা বলছিলাম কম্পিউটিং হলো যে একটা রোবট সিস্টেম। এখানে রোবট সংক্রান্ত যত কাজগুলো হবে সবগুলো হবে যে আমাদের প্রথম ইনফরমেশন সিস্টেমে পড়বে। আর ব্রডকাস্টিং হলো যে রেডিও টেলিভিশন কিন্তু আমাদের রোবটের মতো কাজ করে না। এটা হলো যে একটা একমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ রেডিও টেলিভিশন আমরা শুধু যে কোনো ধরনের সম্প্রচারিত আমরা এই প্রোগ্রামগুলো শুধু দেখি, কিন্তু আমাদের থেকে ফিডব্যাক নেওয়ার বা আমরা কোনো ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ থাকে না। তাই এটাকে বলা হয় একমুখী যোগাযোগ ব্যবস্থা। রেডিও টেলিভিশন এগুলো সবই একমুখী। তো এটাও, এই সিস্টেমটাকে বলা হয় ব্রডকাস্টিং। আর হলো টেলিকমিউনিকেশন। এটা একটা যোগাযোগ ব্যবস্থা, তবে এটা কিন্তু আমাদের একমুখী যোগাযোগ না। টেলিকমিউনিকেশন হলো যে আমাদের উভয়মুখী যোগাযোগ। যেমন টেলিফোন, আর মোবাইল ফোন, এগুলো দিয়ে আমরা যিনি রিসিভার উনি কথা বলতে পারে, আর যিনি সেন্ডার উনিও কথা বলতে পারে। অর্থাৎ প্রেরক এবং গ্রাহক উভয়ে এখানে কথা বলতে পারে। কিন্তু ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে একদিক থেকে শুধু আমাদের তথ্যগুলো প্রেরণ হয়, অন্য দিক থেকে প্রেরণ হয় না। কিন্তু টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের উভয় দিক থেকে এগুলো কিন্তু সম্প্রসারিত হয়। যেমন ফিক্সড টেলিফোন, মোবাইল ফোন বা সেলুলার ফোন সহ সকল ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা যাতে উভয়মুখী ডেটা কমিউনিকেশন করে থাকে। তুমি চিন্তা করো, মোবাইল ফোনে আমরা গান শুনি, এটা হলো যে একমুখী যোগাযোগ। আবার মোবাইল ফোনে আমাদের কথা অন্যজনে শুনে, সেটা হলো যে দ্বিমুখী। আবার অন্যজনের কথা আমরা শুনি, এটা দুটা মিলেই কিন্তু আমাদের দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তো ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো যে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। তো ইন্টারনেট কথা যদি আমরা বলি তাহলে এটা একটা ইতিহাস। এখানে আমাদের একদিনে বা এক কথায় ইন্টারনেটের কোনো সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। তারপর আমরা সংক্ষিপ্তভাবে ইন্টারনেট সম্পর্কে তথ্য দিব। ইন্টারনেট হলো যে পৃথিবী জুড়ে বিস্তৃত একটি অসংখ্য নেটওয়ার্ক সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। দেখো, তোমার মোবাইলে যে নেটওয়ার্কটা, এটা তোমার মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার যে এলাকায় একটা মোবাইল টাওয়ার দেওয়া হয় সেই এলাকার মধ্যে নেটওয়ার্কটা সীমাবদ্ধ থাকে, এবং এই টাওয়ার এবং তোমার মোবাইল ফোনের যে সিগন্যাল সেটা বাংলাদেশ বিআরটিসি ভবনে ওই টাওয়ারে যায়, সেটা হলো যে আমাদের বাংলাদেশ নেটওয়ার্ক। আর ইন্টারনেটটা হলো যে সামগ্রিক পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা, সেটা মূলত ইন্টারনেট। তো ইন্টারনেটের মধ্যে এই যে আমরা মোবাইল ফোন বা আমরা বিভিন্ন ধরনের ফেসবুক, টুইটার, হটস্পট বিভিন্ন কিছু আমরা চালাই, এগুলো সবই কিন্তু ইন্টারনেটের একটা অন্তর্ভুক্ত। ইন্টারনেটকে যদি আমরা বিশ্লেষণ করি, ইন্টার শব্দ অর্থ ইন্টারন্যাশনাল, নেট মানে নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা বিস্তৃত সেটাকে বলা হয় ইন্টারনেট। এটা শুধু আমার ফোনে না, শুধু আমাদের দেশে না, আমার এলাকায় না, এটা সারা পৃথিবী সব জায়গায় ইন্টারনেট আছে। এই ইন্টারনেট আবিষ্কার যদি না হতো আমরা কিন্তু অন্ধ পৃথিবীতে বসবাস করতাম, এরকম একটা আমাদের অবস্থা হয়ে যেত। আর এই ইন্টারনেটটা এখন সারা পৃথিবীতে বিস্তৃত হওয়ার কারণেই এখন এটাকে বলা হয় বিশ্বগ্রাম। তোমরা অবশ্য বিশ্বগ্রামের উপর একটা ক্লাস পরবর্তীতে পাবে এবং সেই সম্পর্কে তখন আর বিস্তারিত বুঝতে পারবে। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রের বর্ণনা আমরা এখন দিব। তো এর মধ্যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি যুগে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, সবচেয়ে আমাদের জনপ্রিয়, বহুল ব্যবহৃত এবং অসাধারণ জাদুর বাক্স হিসেবে আমরা হয়তো এটা বলি অনেক সময়, সেটা হলো যে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের যে গুণ বা বৈশিষ্ট্য বা তার যে ব্যবহার, এটা আমাদের এখন যে বাচ্চাটা কথা বলা শিখে সেই বাচ্চাটা থেকে শুরু করে যিনি মুমূর্ষু অবস্থায় হসপিটাল আছে উনি পর্যন্ত প্রত্যেকেরই এটার সুবিধা অসুবিধা জানা রয়েছে।
কারণ মোবাইল ফোন বর্তমানে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যিনি মোবাইল দেখে না বা মোবাইল ধরে না বা মোবাইলে কথা বলে না, এটা তোমরা সবাই জানো। তো মোবাইল ফোন বা সেলুলার ফোন হলো যে তারবিহীন টেলিফোন বিশেষ, এইটার মধ্যে কোনো তার নাই, এটা তোমরা সবাই জানো। টেলিফোনের মোবাইলের মধ্যে মোবাইল শব্দ অর্থ ভ্রাম্যমান, এই শব্দটা বা যার অর্থ হলো স্থানান্তরযোগ্য বা বহনযোগ্য, স্থানান্তরযোগ্য হবে। এই মোবাইলের অর্থ কি, এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে। মোবাইল অর্থ ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্য, এই বিষয়টা খেয়াল রাখবা। এই ফোন সহজে যে কোনো স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। যেহেতু আমরা এটাকে স্থানান্তর করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি সাথে করে, এবং আমাদের সাথে যে কোনো জায়গায় আমরা যেখানে ভ্রমণ করি সেখানে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা হয় না, বা এমন কোনো ভারীও না, এমন কোনো আমাদের মানে ডিস্টার্ব করার মতো বা কোনো যন্ত্রণা, তাই এটাকে বলা হয় মোবাইল ফোন। মোবাইল নেটওয়ার্ক ষড়ভুজ আকৃতির সেল নিয়ে গঠিত বলে এটিকে সেলফোন নামেও পরিচিত। ষড়ভুজ নেটওয়ার্ক মানে শুধু এটা একটা নেটওয়ার্ক কাজ করে না, ষড়ভুজ বলতে এখানে এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কথা বলতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল সময় টাইম দেখতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা গান শুনতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা টিভি দেখতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা রেডিও শুনতে পারি, মোবাইল ফোনে আমরা ইউটিউব দেখতেও শুনতে পারি এবং ফেসবুক চালাতে পারি। এই বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযোগ থাকার কারণে এটাকে বলা হয় ষড়ভুজ আকৃতির একটি নেটওয়ার্ক সিস্টেম। এটা এক কথা এটাকে বলা হয় সেলফোন। মোবাইল ফোন বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে বলে অনেক বড় ভৌগোলিক এলাকায় এটি নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারে। কারণ রেডিও তরঙ্গ মানে যে তরঙ্গটা আমাদের বাতাসের সাথে আমাদের মানে আপ ডাউন হয়, আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যে নিঃশ্বাস বা আমাদের সামনে যে বাতাসটা আছে এখানে অসংখ্য আমাদের তরঙ্গ রয়েছে, রেডিও তরঙ্গ, যেটাকে আমরা রেডিও তরঙ্গ বলি বা রেডিও ওয়েভ বলি। তো বা এক কথা এটাকে বেতার তরঙ্গ বলা হয়। এই তরঙ্গকে কেন্দ্র করে মূলত মোবাইল ফোনের সিগন্যালটা আপ ডাউন করে, এই জন্য এটাকে আমরা বেতার তরঙ্গ আপ ডাউন করে, এই জন্য এটাকে আমরা অনেক সময় রেডিও বা বিভিন্ন ভৌগোলিক এলাকা, ভৌগোলিক মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে কোনো না কোনো আমাদের বৈদ্যুতিক সিগন্যাল রয়েছে প্রত্যেকটা জায়গায়। তাই এই মোবাইল ফোনে এমন ডিভাইস দেওয়া আছে, সে প্রত্যেকটা সিগন্যালকে কাজে লাগিয়ে কিন্তু সে তার কাজটাকে দাঁড় করাতে পারে। শুধু কথা বলাই নয়, আধুনিক মোবাইল ফোন দিয়ে আরও অনেক ধরনের সেবা গ্রহণ করা যায়। এর উদাহরণ হচ্ছে খুদে বার্তা, যে SMS পাঠাতে পারি, টেক্সট পাঠাতে পারি, MMS পাঠাতে পারি বা মাল্টিমিডিয়া মেসেজ সেবা দিতে পারি, ইমেল পাঠাতে পারি, ইন্টারনেট সেবা নিতে পারি, ইনফ্রারেড ব্লুটুথ সেবা, ক্যামেরা, গেমিং, ব্যবসায়িক, অর্থনৈতিক, ব্যবহারিক সফটওয়্যার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমরা এই মোবাইল ফোনটা ব্যবহার করে থাকি। যেসব মোবাইল ফোন এইসব সেবা এবং কম্পিউটারের সাধারণ কিছু সুবিধা প্রদান করে তাদেরকে স্মার্টফোন নামে ডাকা হয়। তো স্মার্টফোন কোনগুলো? যে ফোনগুলো দিয়ে আমরা মাল্টিমিডিয়া জগতের সকল কাজ সম্পূর্ণ করতে পারবো এবং কিছু কম্পিউটার ভিত্তিক কাজ সম্পূর্ণ করতে পারবো, এই সকল কাজের সমন্বয়ে যেই ফোনটা তৈরি হয় সেটাকে মূলত স্মার্টফোন বলা হয়। তারপর আমরা শিখব রেডিও। তো এটা আমাদের যোগাযোগ ব্যবস্থার বা তথ্য প্রযুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান রেডিও। রেডিও হলো যে তোমরা জানো বর্তমান যুগে রেডিওর যে ব্যবহার এটা দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। তোমরা আমাদের আজ থেকে 50 বছর পরে হয়তো অনেকে রেডিও চিনবে না, কারণ একসময় আবার রেডিও আজ থেকে 50 বছর আগে অনেকে রেডিও চিনতো না, কিন্তু মাঝখানে রেডিওর যুগ ছিল, রেডিও অনেকে ব্যবহার করছে, অনেকে এটা মানে দেখছে, কিন্তু ধীরে ধীরে এখন আবার এটা আমাদের প্রযুক্তির যে একটা আবির্ভাব, এটা থেকে ধীরে ধীরে এটা দূরে সরে যাচ্ছে। তো আরও 50 বছর পরে হয়তো অনেকে রেডিও চিনবে না। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি শক্তিশালী মাধ্যম হলো যে রেডিও, যার মাধ্যমে একমুখী তথ্য সম্প্রচার করা হয়। রেডিও একমুখী তথ্য সম্প্রচার মানে শুধু রেডিওর আমরা কোনো প্রোগ্রাম দেখতে পারবো বা শুনতে পারবো শুধু, কিন্তু আমাদের কোনো তথ্য ফিডব্যাক দিতে পারবো না, এই জন্য এটাকে একমুখী তথ্য সম্প্রচার ডিভাইস বলা হয়। রেডিও কমিউনিকেশন ব্যবস্থা শব্দকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে বা রূপান্তরিত করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়। অর্থাৎ রেডিও কমিউনিকেশন রেডিও সিস্টেমটা কেমন, এটা যে শব্দটা সে সম্প্রচার করে সেটাকে একটা তড়িৎ চুম্বকের মাধ্যমে কি করে
তরঙ্গের মধ্যে ছড়িয়ে দেয়। হ্যাঁ, ছড়িয়ে দিলে এটা এক স্থান থেকে অন্য স্থানে অটোমেটিক চলে যায়। এই ব্যবস্থায় রেডিও ট্রান্সমিটার, রেডিও রিসিভার এবং অ্যান্টেনা থাকে। অর্থাৎ প্রত্যেকটা রেডিওতে আমাদের রিসিভার, ট্রান্সমিটার এবং অ্যান্টেনা রয়েছে। যখন নাকি এই সিগন্যালটা তড়িৎ চুম্বকের মাধ্যমে সিগন্যালটা যখন বাতাসে ছড়িয়ে পড়ে, তখন তোমার কাছে যে রেডিওটা থাকবে, রেডিওর মধ্যে যে রিসিভারটা আছে, সেটা কি করবে, ওই তরঙ্গটাকে বা ওই সিগন্যালটাকে সে সংগ্রহ করবে। সংগ্রহ করে সে তার যে আউটপুট, সেটা আউটপুট সে দিবে। সেটা হয়তো পারে কোনো সংবাদ হইতে পারে, কোনো মিউজিক হইতে পারে, বা কোনো ধরনের মানে অন্য কোনো বিনোদন কিছু হইতে পারে। রেডিও কমিউনিকেশন ব্যবস্থা প্রধানত AM, FM, মাইক্রোওয়েভ, ব্রডকাস্ট পদ্ধতি ব্যবহার করা হয়। তো কয়টা পদ্ধতি রেডিও যোগাযোগ ব্যবস্থা, কয়টা পদ্ধতি ব্যবহার করা হয়? 4টা। একটা হলো যে AM, আরেকটা হলো যে FM, আরেকটা হলো মাইক্রোওয়েভ, ব্রডকাস্ট। 3টা পদ্ধতি মূলত মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা হয়। AM, FM, মাইক্রোওয়েভ, ব্রডকাস্ট সিস্টেম। বর্তমানে বহুল জনপ্রিয় হলো যে FM রেডিও। তো এখন AM কিন্তু আমাদের পূর্বে প্রাচীনকালে যেগুলো ব্যবহার হতো রেডিও, ওই সময় AM ব্যবহার করা হতো। বর্তমানে আমরা আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আমাদের রেডিওতে AM ব্যবহার করা হতো। তো এখন রেডিওতে কিন্তু AM ব্যবহার করা হয় না, এখন যেটা ব্যবহার করা হয় FM। তো তোমরা দেখবা প্রত্যেকটা মোবাইলে FM রেডিও রয়েছে, FM রেডিও রয়েছে। AM এর পরিপূর্ণ রূপ হলো যে অ্যামপ্লিটিউড মডুলেশন, আর FM এর পূর্ণরূপ হলো যে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই দুইটা পূর্ণরূপ অবশ্যই তোমরা খেয়াল করবা বা মনে রাখবা। এটা তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এর জন্য এই দুইটা পূর্ণরূপও খেয়াল রাখবা। তো আশা রাখি রেডিও সম্পর্কে তোমাদের যা জানা ছিল তা আমি জানিয়ে দিয়েছি বা বুঝাইতে পারছি। এখন আমরা শিখব টেলিভিশন। টেলিভিশন চিনো না বা দেখো না এমন কোনো ব্যক্তি আমাদের সমাজে বা আমাদের পরিবারে নাই। এটা কারণ একসময় টেলিভিশন ধরাছোঁয়ার বাইরে একটি ডিভাইস ছিল। অনেকে যার ঘরে টেলিভিশন থাকতো সেই পরিবারটা ছিল সম্ভ্রান্ত পরিবার। আর এখন টেলিভিশন যার ঘরে নাই সে হলো যে একজন, যার ঘরে টেলিভিশন আছে সে হলো যে একজন বোকার। কারণ এখন সবাই স্মার্ট, যেটাকে আমরা LED টেলিভিশন বা আমাদের যেটাকে কি বলা হয় স্মার্ট টেলিভিশন বা ডিজিটাল টেলিভিশন প্রত্যেকের ঘরে ঘরে। কারণ যে আমাদের অ্যানালগ টেলিভিশন এখন যার ঘরে আছে তাকে বলা হয় গরিব। তো শিক্ষার্থীরা, টেলিভিশন কি? টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম, টেলিভিশন হলো একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে একমুখী তথ্য সম্প্রচার করা হয় রেডিওর মতো। দেখো, টেলিভিশনে শুধু আমরা প্রোগ্রামগুলো দেখি, কিন্তু আমাদের ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই ব্যবস্থায় একটি নির্দিষ্ট সম্প্রচার কেন্দ্র থেকে সংকেত পাঠানো হয়। মানে এটা প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের কিন্তু একটা নির্দিষ্ট এই তথ্য সেবা কেন্দ্র রয়েছে। তো এটা কি করে, সেখান থেকে তারা কি করে নির্দিষ্ট সম্প্রচার কেন্দ্র থেকে তাদের সংকেত পাঠানো হয় এবং ওই সম্প্রচার কেন্দ্রে আয়ত্তাধীন সকল টেলিভিশন যন্ত্রের মাধ্যমে প্রোগ্রাম দেখতে পায়। অর্থাৎ এটা রেডিওর মতো এটার প্রত্যেকটা টেলিভিশনের রিসিভার রয়েছে। তারা সংকেতটা অবশ্যই তাদের ট্রান্সমিটারের মাধ্যমে বাতাসে ছড়িয়ে দেয়। সেখান থেকে প্রত্যেকটা টেলিভিশন তার রিসিভারের মাধ্যমে সংকেতগুলো গ্রহণ করে প্রোগ্রামে পরিণত করে। বিভিন্ন টিভি স্ট্যান্ডার্ড যেমন NTSC ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি, আর একটা হলো যে ফাল, যেটা হলো যে ফেজ অল্টারনেশন বাই লাইন ইত্যাদি, এগুলো সব হলো যে টেলিভিশন যোগাযোগের একটা মাধ্যম। তো আমাদের দেশে যেটা ব্যবহার করা হয় আমার জানা মতে সেটা হলো যে NTSC ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি। এই সিস্টেমে আমাদের টেলিভিশনগুলো এবং টিভি স্ট্যান্ডার্ড এই দুইটা পদ্ধতিতে মূলত আমাদের দেশে রেডিও সম্প্রচারিত হয় আর টেলিভিশন সম্প্রচারিত হয়ে থাকে। তো টেলিভিশন সম্পর্কে যদি তোমাদের থেকে কোনো তথ্য চাওয়া হয়, তোমরা এখান থেকে যেটুকু পারো তথ্য উল্লেখ করবা, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা আশা করি হবে বা সহজ হবে। তো শিক্ষার্থীরা, আমি অনেক বিষয় নিয়ে তখন তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা অনেক কিছু বুঝছো বা অনেক কিছু বুঝো না। যদি না বুঝে থাকো, ভিডিওটাকে টেনে বা পিছনে ফিরে বারবার ভিডিওটাকে দেখবা। একটা ভিডিও একবার দেখলে যে তুমি সব কিছু বুঝে যাবা তা না। এই জন্য একটা ভিডিও কয়েকবার তোমার দেখতে হবে এবং বুঝতে হবে
এবং লিখে রাখতে হবে পয়েন্টগুলো, তাহলে তুমি পরীক্ষায় ভালোভাবে উত্তর দিতে পারবা বা পরীক্ষায় মূল্যায়ন করলে তোমার মূল্যায়নটা যথাযথ হবে। তো এখন পাঠ মূল্যায়ন। তো পাঠ মূল্যায়ন মানে হলো যে আমরা এই এতক্ষণ যা কিছু আলোচনা করছি সে আলোচনা থেকে আমরা কি কি শিখলাম বা তুমি কি কি বিষয়ে উত্তর দিতে পারবা সেই বিষয়গুলো মূলত পাঠ মূল্যায়ন। আমরা এখন একটু পাঠ মূল্যায়ন করব। তো প্রশ্নসমূহ পাঠ মূল্যায়নে কি? জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নগুলো হলো যে এক কথা তুমি উত্তর দিবা, যেটাকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন বলা যেতে পারে। তো জ্ঞানমূলক হলো যে এক কথা উত্তর দিবে, যেমন উপাত্ত কি। তো উপাত্ত কি এখান থেকে খুঁজে বের করবা, পিছনে আমি যে বর্ণনাগুলো দিয়েছি। তথ্য কি বা ইনফরমেশন কি। তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, ইন্টারনেট কি, স্মার্টফোন কি। তো এই যে বিষয়গুলো, এই তো প্রশ্নগুলো তোমরা আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি যা আলোচনা করছি আমার আলোচনার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে, তোমরা যদি একটু খুঁজে বের করতে পারো এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে তুমি যদি উত্তরগুলো নিজে নিজে লেখার চেষ্টা করো, তাহলে তোমার আশা করি একটা ভালো ধারণা আসবে আজকে ক্লাসের প্রতি, ক্লাস থেকে। তো অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্নগুলো হলো যখন আমরা সৃজনশীল প্রশ্ন করব তখন জ্ঞানমূলক প্রশ্নটা কয়ের জন্য হয়, ক্ষয়ের জন্য যে প্রশ্নটা সেটা হলো যে অনুধাবনমূলক প্রশ্ন। বাকি যে দুটো প্রশ্ন গ এবং ঘ থাকে এগুলো হলো যে আমাদের সৃজনশীলের উদ্দীপককে কেন্দ্র করে। তো এখন অনুধাবন প্রশ্নগুলো হলো যে ক্ষয়ের যে প্রশ্নগুলো সেটা হলো যে অনুধাবন প্রশ্ন। এই প্রশ্নটা হলো যেমন মোবাইল ফোনকে আমরা সেলফোন মোবাইল ফোনকে সেলফোন বলা হয় কেন, এই বিষয়টা তোমরা অবশ্যই পাবা মোবাইল ফোনের মধ্যে। রেডিও বা টেলিভিশন তথ্যের একমুখী স্থানান্তর মাধ্যম, যে রেডিও টেলিভিশনকে একমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যম বলা হয় কেন, ব্যাখ্যা করো। কারণ এটা তো অবশ্যই আমি একটু আগে বলেছিলাম, কারণ এই দিক থেকে এই দুইটা ডিভাইস থেকে আমরা শুধু তথ্য নিতে পারি বা শুনতে পারি বা দেখতে পারি, কিন্তু আমাদের থেকে কোনো তথ্য নেওয়ার সুযোগ থাকে না বা আমাদের থেকে কোনো ফিডব্যাক নেয় না, বিধায় এগুলোকে বলা হয় একমুখী যোগাযোগ ব্যবস্থা। তো শিক্ষার্থীরা, তো এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই লিখে যদি পারো কমেন্ট বক্সে উত্তর দিবা, আর যদি নাই পারো তোমরা নিজে নিজে খাতায় লিখে রাখবা, কারণ এখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। তোমরা ভালো করে ক্লাসটা দেখবা, বাসায় পড়াশোনা করবা, সেটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, ধৈর্য সহকারে এই ক্লাসটি যদি এইভাবে প্রতিদিন একবার করে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো এবং প্রত্যেক টিচারের ক্লাসগুলো এইভাবে দেখো, তাহলে আশা রাখি তোমরা কলেজে না আসে, প্রতিষ্ঠানে না আসে, তোমরা ঘরে বসে ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবা এবং তোমরা কখনো কোনোভাবেই পিছিয়ে থাকবা না এই অধ্যায়গুলো থেকে বা এই চ্যাপ্টার থেকে। তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো, আমাদের ভিডিওগুলো এভাবে তোমাদের গ্রুপে যাবে, তোমরা এখানে আমাদের ক্লাসগুলো দেখবা, ইউটিউবে দেখবা। যদি কোনো সমস্যা হয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।